ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো শিল্প বিপ্লব সম্পর্কে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লব এটা আলোচনা করার আগে বিপ্লব কথাটির অর্থ আমাদের বুঝে নিতে হবে। বিপ্লব হলো কোনো বিষয়ে বড় ধরনের বা মৌলিক পরিবর্তন। এই মৌলিক পরিবর্তন প্রচলিত যে বিষয় আছে, প্রচলিত যে ধ্যান ধারণা আছে, প্রচলিত যে অর্থ ব্যবস্থা আছে, সাংস্কৃতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, ধর্মীয় রীতিনীতি আছে, যে উৎপাদন ব্যবস্থা আছে, তার বড় ধরনের পরিবর্তন বা মৌলিক পরিবর্তন ঘটলে আমরা এক কথায় তাকে বিপ্লব বলবো। এদিক থেকে কৃষি ব্যবস্থার ক্ষেত্রে যদি উন্নতি হয়, কৃষি পদ্ধতি, কৃষিজাত দ্রব্য উৎপাদনে যেসব উপকরণ ব্যবহার হয় সেই উপকরণগুলি যদি উন্নত হয় এবং উপকরণগুলি উন্নত পদ্ধতিতে ব্যবহার করা হয় এবং উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়, তাহলে তাকে আমরা বলবো কৃষি বিপ্লব, এগ্রিকালচারের ক্ষেত্রে রেভলিউশন। আমরা যদি দেখি যে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। সমাজে যে প্রচলিত রীতিনীতি আছে, প্রচলিত ধর্ম ব্যবস্থা, প্রচলিত প্রথা ইত্যাদি চলছে, সেটার বড় একটা পরিবর্তন আসলো। সেই পরিবর্তন আসাটাকে আমরা বলবো সামাজিক ক্ষেত্রে পরিবর্তন। রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে রাজনীতি, শাসকের চরিত্র, শাসন পদ্ধতি, আইনের বিষয়ের পরিবর্তন, আইন ব্যবস্থার পরিবর্তন, বিচার ব্যবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, এগুলো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন। এই পরিবর্তন ব্যাপক আকার হলে তাকে আমরা বলবো রাজনৈতিক বিপ্লব। রাজনৈতিক বিপ্লব তাহলে সমাজ বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, কৃষিতে উৎপাদন বৃদ্ধির ফলে কৃষি বিপ্লব। তাহলে অনেক বিষয়ে আমরা দেখছি যে বিপ্লব দেখা দেয় এবং দেখা দিয়েছে। আর যদি শিল্পের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদনের উপকরণগুলির উন্নতি হয় এবং উপকরণগুলি উন্নত পদ্ধতিতে প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে উৎপাদন ব্যাপক বাড়ে, উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি হয়, তার পণ্যকে কেন্দ্র করে যোগান বাড়ে, চাহিদা বাড়ে, মানুষের অভাব পূরণ হয় বেশি। আর উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পরিবহন ব্যবস্থার উন্নতি হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, রাস্তাঘাট এই সমস্ত উন্নতি হয়, তাহলে তাকে আমরা বলবো শিল্প বিপ্লব। শিল্পের উৎপাদনে পরিমাণ বৃদ্ধি এবং ব্যাপকভাবে পরিমাণ বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে বিপ্লব। এখন বিপ্লবের সম্পর্কে দুটি অ্যাঙ্গেল আছে, একটা হলো মার্ক্সবাদী অ্যাঙ্গেল আর একটা হলো অমার্ক্সবাদী অ্যাঙ্গেল। দেখো, বুর্জোয়া তাত্ত্বিকরা যে অর্থে বিপ্লবকে ব্যবহার করেন তারা কিন্তু সামাজিক কাঠামোর মধ্যে যেসব বিষয় আছে, রাজনীতিক কাঠামোতে যে সমস্ত বিষয় আছে, অর্থনৈতিক কাঠামোতে যে সমস্ত বিষয় আছে, এক কথায় আর্থ সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের যে পরিবর্তন, সেটাই হলো বিপ্লব।
এই অর্থে ফরাসি বিপ্লব 1789 সালের, এটা একটা বিপ্লব। ফরাসি দেশে 1830 সালে যে বিপ্লব হয় জুলাই মাসে, এটা একটা বিপ্লব। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়, ওটাও বিপ্লব। তার বহু আগে 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়, সেটাও কিন্তু একটা বিপ্লব। এখন এই বিপ্লবগুলিতে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব দিয়েছে, বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব দিয়েছে। উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা ক্ষমতায় আসার জন্য তারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য। আর একটা হলো মার্ক্সবাদী যে দৃষ্টিভঙ্গি, সেখানে বিপ্লব মানে একটা সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, একটা সামাজিক পদ্ধতিতে পরিবর্তন, সোশ্যাল প্রসেস। একটা বিপ্লব হচ্ছে সোশ্যাল প্রসেস, সোশ্যাল মেথড। এই পরিবর্তনের মধ্যে দিয়ে যে উৎপাদন ব্যবস্থা আছে, সেই উৎপাদন ব্যবস্থার ধীরে ধীরে পরিবর্তন ঘটবে। আর আর বর্তমান যে সমাজ কাঠামো আছে, আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো আছে, তার পরিবর্তন ঘটবে যে পদ্ধতিতে। এবং নতুন একটা সমাজ কাঠামো, নতুন একটা আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো তৈরি হবে। আর নতুন আর্থসামাজিক কাঠামোতে নতুন শ্রেণী শাসন ক্ষমতায় আসবে, নতুন শ্রেণী শাসন ক্ষমতায় আসবে। সেই শাসন ক্ষমতা যারা ভোগ করবে নতুন সমাজে, তারা কিন্তু উন্নত মানের, প্রগতিশীল হবে। আর মানুষের যারা শোষিত বঞ্চিত মানুষ ছিল, তারা নতুন সমাজ কাঠামোতে তারা শোষণ মুক্ত হবে। যে প্রক্রিয়ায় এই ঘটনা ঘটে তাকে বলে বিপ্লব। এটা মার্ক্সিয়ান ভিউ। আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করব। এই যে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু এমন একটা বিষয় যে এটা ইউরোপে প্রথম ইংল্যান্ডেই দেখা দিয়েছিল। এই বিপ্লবের ফলে এই বিপ্লব ঘটিয়েছে সামন্তবাদী সমাজের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তারা এই বিপ্লবটাকে ঘটিয়েছে তাদেরই শ্রেণী স্বার্থে। তারা অর্থবান শ্রেণীতে পরিণত হয়েছে। তারা একদিন কৃষক সমাজের সঙ্গে যুক্ত ছিল, ভূমিদাস ব্যবস্থাতে, সামন্ত ব্যবস্থাতে তারা কিছুটা স্বাধীনতা ভোগ করত। তাদের মধ্যে থেকে একটা অংশ তারা ব্যবসা বাণিজ্য শুরু করে এবং বাণিজ্য ব্যবসা করতে করতে নদীর ধারে বসবাস গড়ে তোলে, বসতি গড়ে তোলে, এবং তারা ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি করে। আর ব্যবসা বাণিজ্যের দ্রব্য দরকার, সেই দ্রব্য তৈরি করবার জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়েছে কারখানা তৈরি করতে, এবং কারখানা তৈরি করেছে। নদীর ধারে আমরা লক্ষ্য করব নগর গড়ে উঠেছে, নদীর ধারে গড়ে উঠেছে কারখানা। এবং এই উদীয়মান ধনিক বণিক যারা ছিল, যারা সামন্তবাদকে উচ্ছেদ করেছে রাজনৈতিক ভাবে, রাজতন্ত্র, চরম রাজতন্ত্রকে ক্ষমতাচ্যুত করেছে, রাজতন্ত্রকে সাহায্য করেছে সামন্ত প্রভুরা, সেই সামন্ত প্রভুদের হাত থেকে ক্ষমতা নিজেরা প্রতিষ্ঠিত করেছে। ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসলো। এই যে বুর্জোয়া শ্রেণী এত ক্ষমতায় আসলো, বুর্জোয়া শ্রেণী অর্থবান, বুর্জোয়া শ্রেণী শক্তিশালী একটা শ্রেণী হিসাবে গণ্য হলে, এবং আজকের পৃথিবীতে যে বুর্জোয়া শ্রেণী দাবড়ে বেড়াচ্ছে, প্রত্যেকটা দেশের উদারনৈতিক গণতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, প্রত্যেকটা দেশেই কিন্তু বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসেছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলতে গেলে শাসক যারা, তারা বুর্জোয়া শ্রেণীর পাপেটে পরিণত হয়েছে প্রত্যেক গণতান্ত্রিক দেশে। এই গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি পাঠায়, আর সেই নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় গেলে তারা কিন্তু ভুলে যায়, তাদের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেটাকে বৈধতা দেওয়ার জন্য গণমাধ্যমকে ব্যবহার করে, জনগণকে বিভ্রান্ত করে, এবং এই উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে অনুকূলে একটা আস্থা অর্জন করে। তারা আসলেই খারাপ, তারা শোষক, তারা অত্যাচারী,
তারা গণতন্ত্রকে ধর্ষণ করে, গণতন্ত্রকে হত্যা করে এবং শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম রেখে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ রক্ষা করে, যারা হলো সম্পদশালী, যারা হলো ধনশালী। এই যে এত ধন বৃদ্ধি, এটা কোত্থেকে এলো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফিউডালিজমকে উচ্ছেদ করে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ধারক বাহক যারা, তারাই বিদ্যমান শাসন ক্ষমতায়, বুর্জোয়া শাসন ব্যবস্থায়, তারাই কিন্তু যারা ক্ষমতায় আছে শাসক শ্রেণীকে, তারাই শাসক শ্রেণীকে নিয়ন্ত্রণ করছে, শাসক শ্রেণীকে প্রভাবিত করছে। বুর্জোয়া শ্রেণী তাদেরই শ্রেণী স্বার্থ কায়েম করবার জন্যে আর কায়েমি স্বার্থকে বজায় রাখবার জন্য। তাহলে আর এই শ্রেণীর মূলে, উদ্ভবের মূলে রয়েছে, অন্যদিকে শ্রমজীবী শ্রেণীর উদ্ভবের মূলে রয়েছে তোমার শিল্প বিপ্লব। দেখো, দাস সমাজ ব্যবস্থাতে শিল্পায়ন হয়নি, ছোট ছোট হাতে কলমে কিছু কাজ করত মানুষ। সামন্ত সমাজে শেষের দিকে কিছু শিল্পায়ন হয়েছে, প্রথম দিকে শিল্পায়ন হয়নি। বা শিল্পায়ন মানে শিল্প বিপ্লব, শিল্পের ক্ষেত্রে শিল্প উৎপাদনে ব্যাপক মূলধন বিনিয়োগ, ব্যাপক শ্রমিক নিয়োগ, ব্যাপক পরিমাণ বাজার সৃষ্টি, ব্যাপক পরিমাণ কাঁচামাল সংগ্রহ, এইসবের ফলে উৎপাদনে ব্যাপক পরিবর্তন এসেছে। যেখানে হাতে কলমে ক্ষুদ্র শিল্পে উৎপাদন হতো, কুটির শিল্পে উৎপাদন হতো, সেই জায়গায় ব্যাপকভাবে মূলধন বিনিয়োগ করে, শ্রমিক নিয়োগ করে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে, বাজার দ্রব্য বেচার জন্য বাজার তৈরি করে ব্যাপক পরিমাণে উৎপাদন বেড়েছে। এটাই হলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছেন ইংল্যান্ডের তিনি হলেন আর্নল্ড টয়েনবি। আর্নল্ড টয়েনবি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই কথাটি ব্যবহার করেছেন ইংল্যান্ডে প্রথম। এবং এই যে কথাটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে। মানে উৎপাদনে যে স্থিতিশীলতা ছিল, কৃষি উৎপাদন আবদ্ধ যে অর্থনীতি, সেই অর্থনীতি একটা অবাধ অর্থনীতিতে পরিণত হয়। অর্থনীতিতে গতি আসে, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন আসে, মানুষের দ্রব্য ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পায়, দ্রব্যের গুণগত মান উন্নত হয়, আর ব্যাপক পরিমাণে উৎপাদন বেড়েছে। দেখো, তাহলে আমরা এই কথা বলবো যে শিল্পে উৎপাদন বৃদ্ধি, গুণগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, অর্থাৎ দ্রব্যটার মান কিন্তু উন্নত। এই পরিবর্তন তাকে বলে শিল্প বিপ্লব। আমরা শিল্প বিপ্লবকে ব্যাপক অর্থে ব্যবহার করব। ব্যাপক অর্থে শিল্প বিপ্লব কি? ব্যাপক অর্থে শিল্পে মূলধন বিনিয়োগ করে যন্ত্রের সাহায্যে উৎপাদন করা, উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বিক্রয় করা, শিল্পে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করা, শিল্পে উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ করা বা কাঁচামাল পাওয়া যাওয়া, শিল্পে মূলধন সরবরাহের জন্য ব্যাংক তৈরি করা বা অর্থ বিনিয়োগকারী সংস্থা তৈরি করা ও সংখ্যা বৃদ্ধি করা, আর দ্রব্য উৎপাদনের পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি, দ্রব্য চলাচলের জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা, এইগুলো দেখা দিলে এবং ব্যাপকভাবে উৎপাদন বাড়লে এবং দ্রব্যের গুণগত মান বাড়লে তাকে আমরা বলবো
ব্যাপক অর্থে শিল্প বিপ্লব। এবার শিল্প বিপ্লবের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম, তাই তো? এবার শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি তাহলে? শিল্প বিপ্লবের একাধিক বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, দেখো, শিল্প বিপ্লব যদি বলি তাহলে আমরা দেখব শিল্প বিপ্লবের মধ্যে আমরা পেলাম কি? মূলধন বেশি, বিনিয়োগ বেশি, মুনাফা লাভ, দ্রব্য বেশি করে বাজারে বিক্রি, দ্রব্য উৎপাদনে বেশি করে কাঁচামাল পাওয়া যাওয়া, কাঁচামাল ব্যবহার, বেশি শ্রমিক নিয়োগ, অর্থ পাওয়ার জন্য ব্যাংক তৈরি বা অর্থ বিনিয়োগকারী সংস্থা তৈরি, পরিবহন ব্যবস্থার উন্নতি, এইগুলির মধ্য দিয়ে শিল্পের উৎপাদনে ব্যাপক পরিবর্তন। এটা হলো শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য হিসেবে আমরা প্রথম পয়েন্টে কথা বলতে পারি যে শিল্প বিপ্লব হচ্ছে একটা চেঞ্জেবল রেভলিউশন। এটাকে আমরা যদি চেঞ্জ বলি তাহলে ভুল হবে না। তাহলে শিল্প বিপ্লব, এটাকে আমরা বিপ্লব না বলে চেঞ্জ হিসাবেও কথাটি ব্যবহার করতে পারি। চেঞ্জ মানে পরিবর্তন। কিসে পরিবর্তন? শিল্পের উৎপাদন বৃদ্ধি, এর ফলে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। শিল্প বিপ্লব না বলে শিল্পের উৎপাদনে পরিবর্তন যদি বলি তাহলে কেন বলবো এই কারণে যে শিল্পের উৎপাদনের ফলে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। শিল্পের ব্যাপক উৎপাদনের ফলে আর্থিক উন্নতি হয়েছে, দেশে ক্যাপিটালিস্ট শ্রেণীর উদ্ভব হয়েছে, তাদের হাতে প্রচুর অর্থ, তাদের হাতে প্রচুর মূলধন। আর শিল্পায়নের প্রথম দিকে লক্ষ লক্ষ শ্রমিক দেশে দেশে, বিশেষ করে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে, সেখানে শ্রমিক পাওয়া গেছে, সেই শ্রমিকরা কাজ করে উৎপাদনকে বৃদ্ধি করেছে। তাহলে এবং শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি দিত মালিক শ্রেণী, আর মালিকের ব্যাপক উৎপাদন বৃদ্ধি, ব্যাপক পরিমাণে দ্রব্য বাজারে বিক্রি এবং ব্যাপক মুনাফা অর্জন করা, অ্যাবনর্মাল প্রফিট অর্জন করা। সেই অ্যাবনর্মাল প্রফিটকে মালিক কি করেছে? আবারও উৎপাদন বৃদ্ধির জন্য শিল্পে বিনিয়োগ করেছে। যত বিনিয়োগ বাড়িয়েছে তত বেশি শ্রমিক নিয়োগ করেছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, উৎপাদন ব্যাপক বৃদ্ধি। আর একটা জিনিস আমরা শিল্পের পরিবর্তনে আমরা দেখলাম যে কৃষকরা জমি ছেড়ে তারা শিল্পে কাজ নিয়েছে। অর্থাৎ সামন্ত ব্যবস্থাতে ভূমিদাস তারা জমিদাবদ্ধ ছিল, তারা জমির মালিক ছিল না, তারা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। অর্থাৎ কিছুটা স্বাধীনতা ছিল, আমি আগেই বলেছি। এই স্বাধীনতা বলে তারা কিন্তু জমি ছেড়ে দিয়ে কারখানায় এসেছে। দেখো, আগে গ্রামে জমিতে শোষিত হতো যারা, তারা আজকে শহরে এসে কারখানায় শ্রমিক শ্রেণী হিসাবে মালিকের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এটা একটা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। শোষণ থেকে গেল। আগের যারা ভূমিদাস, আজকের শিল্প বিপ্লবে ফলে তারা শ্রমিকে পরিণত হয়েছে এবং তারা কিন্তু শোষিত, বঞ্চিত। যারা শোষিত, তারা বঞ্চিত, তারাই অত্যাচারিত, তারা নিপীড়িত। সরকার, রাষ্ট্র, সম্পদশালী শ্রেণী তাদেরকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। নাম্বার 2, শিল্প বিপ্লবের আর একটি বৈশিষ্ট্য হলো একই সঙ্গে সব দেশে সব জায়গায় কিন্তু শিল্প বিপ্লব ঘটেনি। ঘটেছে কি? তোমরা জানো যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে। ইংল্যান্ডেই শিল্প বিপ্লব প্রথম হয়েছে।
শিল্প বিপ্লবের যে কারণগুলি সেগুলি কিন্তু ইংল্যান্ডই প্রথম ছিল। ফ্রান্স, ইউরোপের অন্যান্য দেশে, জার্মানি, ফ্রান্স, ইটালি, এই সব দেশে শিল্প বিপ্লব কিন্তু হয়নি। শিল্প বিপ্লবের সময়কাল হিসাবে বিতর্ক আছে। আমরা দীর্ঘ সময় ধরে শিল্প বিপ্লব হয়েছে এটা আমরা বলি, তবে বিতর্কের যে সাল হিসাবে আমরা যদি বলি তাহলে 1740 থেকে 1760, কেউ কেউ বলেন যে 1740 থেকে 1760 এই সময়কালটা হচ্ছে শিল্প বিপ্লবের সময়কাল। আবার কোন কোন ঐতিহাসিক বলেছেন 1760 থেকে 1780 এই সময়ে শিল্প বিপ্লব হয়েছে। আমরা নিরপেক্ষ বিচারে বলবো যে শিল্প বিপ্লবের নির্দিষ্ট কোনো সময় নেই। শিল্প বিপ্লবের কোনো নির্দিষ্ট সময় নেই। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কারখানা বলবো না, শিল্প তো আগে থেকেই তৈরি হয়েছে। শিল্পজাত দ্রব্য সেটা হাতে কলম হয়েছে, কুটিরে হয়েছে, বাড়িতে বসে হয়েছে, আর এখন কারখানা তৈরি হলো, ফ্যাক্টরি পথে চালু হলো, শিল্প বিপ্লব হয়। 3 নাম্বার শিল্প বিপ্লবের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কৃষি নির্ভর যে কুটির শিল্প ছিল, কুটির শিল্প কিন্তু কৃষি নির্ভর ছিল। এই কুটির শিল্প থাকার ফলে কৃষিতে ছদ্মবেশী বেকার ছিল, অর্থাৎ অধিক সংখ্যক মানুষ কৃষিতে দরকার নেই, তারাই আবার শিল্পে কাজ করত। তাদের মধ্যে থেকে যদি শ্রমিক হিসাবে কাজ করে তাহলে তাদের জমির উৎপাদন কমবে না। যে পরিমাণ মানুষ, যে সংখ্যক মানুষ কৃষিতে দরকার, তার অতিরিক্ত জনসংখ্যা কৃষিতে আছে, আর এরাই একটা বিকল্প সময়ে কুটির শিল্পে কাজ করে। তাহলে বিকল্প সময়ে যে কাজগুলো করছে, তাহলে এইগুলো হচ্ছে ছদ্মবেশী বেকার, আর এই ছদ্মবেশী বেকার কিন্তু কৃষিতেই থাকে, শিল্পে থাকে না। তাই কৃষি নির্ভর যে কুটির শিল্প ছিল, শিল্প বিপ্লব যখন হলো তখন কিন্তু তোমার কৃষির উন্নতি হলো, মানে শিল্পে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি কাজের উন্নতি করতে হয়েছে, এবং কৃষি থেকে শিল্পে কাঁচামাল এসেছে, আর শিল্পের পদ্ধতি উন্নত হয়েছে, ভালো এবং বড় বড় যন্ত্র শিল্পে প্রয়োগ হয়েছে। এই হলো শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য, শিল্প বিপ্লবের আগে গ্রামে অধিকাংশ মানুষ বসবাস করত, আর শিল্প বিপ্লব যখন হলো তখন মানুষ শহরমুখী হয়ে গেল, গ্রাম ছেড়ে শহরে আসতে লাগলো, শহরে কারখানাতে কাজে যোগ দিল। 5 শিল্প বিপ্লব কৃষি, বস্ত্র, কয়লা, লৌহ, পরিবহন সব ক্ষেত্রে প্রযুক্তি এবং কৌশলগত পরিবর্তন এনেছে বা বিপ্লব এনেছে। তাহলে আমরা দেখছি যে শিল্প বিপ্লব কতগুলি বৈশিষ্ট্য সমন্বিত। এবার আমরা আলোচনা করব শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লবের কারণ প্রাকৃতিক পরিবেশ। প্রথম পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ অনুকূল হলে তবেই শিল্প বিপ্লব হবে, এবং এটা শিল্প বিপ্লবের একটি কারণ। স্যাঁতসেঁতে আবহাওয়া শিল্প বিপ্লবের কারণ হিসাবে নদী, জলপ্রপাত থেকে জলশক্তি যন্ত্র চালানোর সুবিধা হয়। শিল্প বিপ্লবের আমরা আরেকটি প্রাকৃতিক কারণের মধ্যে বায়ুকলের কথা বলবো। লোহার ব্যাপক সঞ্চয়, খালগুলি বিভিন্ন সংস্কার, খালের সঙ্গে নদীর যোগাযোগ তৈরি করা, এগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ শিল্প বিপ্লবের একটি অন্যতম কারণ। 2 শিল্প বিপ্লবের আর একটি কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। গ্রামে
কাজ ছিল না, গ্রামে যে সব মানুষ কাজ পায়নি তারা শহরে চলে এসেছে, কারখানায় যোগ দিয়েছে। তাহলে জনসংখ্যার বাড়তি অংশ এবং গ্রামে যারা ভূমিদাস ব্যবস্থাতে সবাই যারা কাজ পেত না তারা কারখানায় কাজ নিতে চলে এসেছে। তাহলে জনসংখ্যা এটা শিল্প বিপ্লবের একটা কারণ। শিল্প বিপ্লবের ফলে জমিদাররা, ছোট জমিদার, তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। ছোট জমিদারদের কিনে ফেলেছে বড় জমিদাররা, তারাও কিন্তু গরিব হয়ে গেছে, তারা শ্রমিকে পরিণত হয়েছে। যারা বেকার, কৃষিতে যে ছদ্মবেশী বেকার ছিল, তারা কারখানায় কাজ করতে চলে এসেছে। এই একটা সস্তায় মানে শ্রমিক পাওয়া, এটা একটা শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লবের 3 নম্বর কারণ হচ্ছে তোমার কৃষি বিপ্লব। শিল্প বিপ্লবের আগে কৃষি বিপ্লব প্রয়োজন। কৃষিতে উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নতির জন্য উন্নত পদ্ধতি প্রয়োগ, উন্নত মানের বীজ উপকরণগুলির উন্নতি এবং চাষের পদ্ধতির উন্নতি এবং কৃষিতে যন্ত্রপাতি খাটানো, এর ফলে ব্যাপক কৃষির উন্নতি হলে সেই কৃষির পণ্য শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। তাই শিল্প বিপ্লবের আরেকটি কারণ হচ্ছে কৃষি বিপ্লব হওয়া। 4 নম্বর কারণ হচ্ছে যে কাঁচামাল, বাজার, মূলধন, এগুলি হচ্ছে তোমার শিল্প বিপ্লবের অন্যতম কারণ। শিল্প বিপ্লবের জন্য কাঁচামাল দরকার। যেমন ধরো পাট শিল্প গড়ে তুলতে গেলে পাট হচ্ছে চাষ করতে হবে, পাট হচ্ছে কাঁচামাল। তারপরে কাপড় তৈরি করতে গেলে কাপড় তৈরির যে কারখানা, সেখানে কিন্তু তুলো দরকার, তুলো হচ্ছে কাঁচামাল, তাহলে তুলো চাষ করতে হবে। আর শিল্পজাত দ্রব্য শুধু তৈরি করলে হবে না, তার জন্য বিক্রি করা দরকার, আর বিক্রির জন্য বাজার দরকার। তাহলে দ্রব্যের বাজারও সৃষ্টি হয়ে গেল শিল্প বিপ্লবের জন্য। শিল্প বিপ্লবের এটা একটা কারণ যে বাজার দরকার। শিল্প বিপ্লবের অন্যতম কারণ মূলধন সরবরাহ। মূলধন ছাড়া উৎপাদন হবে না, মূলধন বিনিয়োগ করতে হবে। মানুষের সঞ্চিত যে আয়, সেটা মূলধন আকারে ইনভেস্ট হয়। আর শিল্প বিপ্লবের অন্য কারণ হলো যে তোমার ব্যাংক পুঁজি বা অর্থনৈতিক সংস্থার যে পুঁজি বা মূলধন, সেটা শিল্প মালিকরা সুদে নেয় এবং মূলধন বৃদ্ধি করে এবং মূলধন বিনিয়োগ করে। অন্যদিকে তারা মুনাফাকে আবারও মূলধন হিসাবে বিনিয়োগ করে। তাহলে আমরা যে দেখছি শিল্প বিপ্লবের অন্যতম কারণ কাঁচামাল পাওয়া, যথেষ্ট পরিমাণে বাজার পাওয়া, দ্রব্য বিক্রি করার জন্য, এবং উপযুক্ত পরিমাণ মূলধন দরকার। শিল্প বিপ্লবের 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ, শিল্প বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি। দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলো ঠিকঠাক থাকা, রাষ্ট্রের প্রতি জনগণ স্বাভাবিক আনুগত্য প্রকাশ করবে, আইন মেনে চলবে। তাহলে এই স্থিতিশীল পরিস্থিতি থাকলে তবেই শিল্প বিপ্লবের পক্ষে সেটা ভালো, এবং রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প বিপ্লবের আর একটি কারণ। 6 নম্বর, সামাজিক গতিশীলতা। সমাজ যদি কুসংস্কারাচ্ছন্ন হয়, সমাজে যদি কুপ্রথা থাকে, তাহলে শিল্প বিপ্লবকে সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। তাই সমাজের মধ্যে যে আবদ্ধ যে সমাজ, বদ্ধ সমাজ হলে শিল্প বিপ্লবের কারণ হবে না। শিল্প বিপ্লবকে গ্রহণ করার মানসিকতা, নবজাগরণ, নতুন করে চেতনা মানুষের মধ্যে থাকতে হবে।
সামাজিক গতিশীলতা যদি থাকে, মুক্ত সমাজ যদি থাকে এবং আর্থসামাজিক ক্ষেত্রে গতিশীলতা থাকে, তাহলে সেটা শিল্প বিপ্লবের পক্ষে উপযুক্ত। 7 নাম্বার কারণ, শিল্প বিপ্লবের 7 নাম্বার কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানে সেই সময়ে জলপথেই তোমার দ্রব্য চলাচল করত নৌকা করে, তাই যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে শিল্প বিপ্লবের পক্ষে সুবিধা। তারপরে হচ্ছে শিল্প বিপ্লবের অন্যতম কারণ হচ্ছে সরকারি সহযোগিতা। শিল্প বিপ্লব করতে গেলে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি উদ্যোগ না নেয় এবং দেশের মধ্যে যারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা তো উদ্যোগ নেবেই, মধ্যবিত্ত শ্রেণী তারা তো শিল্প বিপ্লবের উদ্যোগ নেবেই। এইটা হলো শিল্প বিপ্লবের একটা অন্যতম কারণ। নেক্সট হচ্ছে 8 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ হচ্ছে বাণিজ্য নির্ভরতা। দেশের অর্থনীতি যদি বাণিজ্য নির্ভর হয় তাহলে বুঝতে হবে সেটা শিল্প বিপ্লবের পক্ষে ভালো। কৃষি নির্ভরতাকে ত্যাগ করে বাণিজ্য নির্ভরতা, আমদানি কমানো যতটা পারা যায় আর রপ্তানি বৃদ্ধি করলে শিল্প বিপ্লবের পক্ষে সুবিধা। 9 নাম্বার হচ্ছে যে বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লবের পক্ষে দরকার। বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, সেই আবিষ্কারগুলো শিল্পের উৎপাদনে কাজে লাগানো। 10 নাম্বার হচ্ছে বাষ্প শক্তি উন্নতি, বাষ্পীয় ইঞ্জিন তৈরি শিল্পে কাজে লাগানো। 11 নাম্বার হচ্ছে লৌহ ইস্পাত শিল্প এবং লৌহ গলাবার চুল্লি, এগুলি হলে শিল্প বিপ্লবের অন্যতম কারণ হিসেবে গুরুত্ব পায়। আর কয়লা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, এইগুলো হচ্ছে শিল্প বিপ্লবের কারণ। এবার আমরা এই কারণগুলো ইংল্যান্ডে আছে কিনা দেখে নেব যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো, তার কারণটা কি? ফ্রান্সে শিল্প বিপ্লব হলো না প্রথমে, জার্মানিতে প্রথমে শিল্প বিপ্লব, পরে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে, জার্মানিতে শিল্প বিপ্লব হয়েছে, কিন্তু ইংল্যান্ডে কেন প্রথম হলো তার কারণগুলো আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1, ইংল্যান্ডে যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু শিল্প বিপ্লবের উপযুক্ত ছিল। ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া ছিল, ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশে নদী, জলপ্রপাত অর্থাৎ জল মানে জলে জলচালিত মানে যন্ত্র চালানোর সুবিধা ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ডে প্রচুর কয়লা ছিল, ইংল্যান্ডে ব্যাপক লোহা ইস্পাত ছিল, এগুলো ছিল বলেই প্রকৃতিগত ভাবে ইংল্যান্ডে তোমার শিল্প বিপ্লব প্রথম হয়। 2, কারখানায় শ্রমিক দরকার, সেটা কিন্তু ইংল্যান্ডে ছিল। শ্রমিকের দক্ষ শ্রমিক ইংল্যান্ডে ছিল, অন্যান্য দেশে এই শ্রমিকের সংখ্যা ছিল না। ইংল্যান্ডে প্রথম কৃষিতে উৎপাদন বাড়ে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়, ইংল্যান্ডেই ধনিক বণিক শ্রেণী তারা শিল্প কারখানা গড়তে এগিয়ে আসে। জমিদার তন্ত্র, সামন্ততন্ত্র ইংল্যান্ডে তা আগেই বিদায় নেয় এবং এর ফলে জনসংখ্যার একটা বড় অংশ গ্রাম থেকে শহরে এসে কারখানায় কাজ শুরু করে দেয়। এই শ্রমিকের সংখ্যা ইংল্যান্ডে যথেষ্ট পরিমাণে ছিল। 3 নাম্বার, শিল্প বিপ্লবের জন্য যে কৃষি বিপ্লব দরকার, কৃষি উৎপাদন দরকার, কৃষি উৎপাদনের উপকরণগুলি উন্নত হওয়া, উৎপাদনের টেকনিকটাকে উন্নত করা, সেটা কিন্তু ইংল্যান্ডে প্রথম দেখা দিয়েছিল। এর ফলে তোমার ইংল্যান্ডের শিল্প কারখানা গড়তে যে কাঁচামাল দরকার, কৃষির উন্নতির ফলে সেই কাঁচামাল কিন্তু পাওয়া গিয়েছে। আফ্রিকা মহাদেশের এবং 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 ইউরোপের অন্যান্য দেশে কিন্তু
এশিয়া মহাদেশের ভূখণ্ডে কোনো এই ধরনের সুযোগ কৃষির উৎপাদন, কৃষি বিপ্লব হয়নি। 4 নাম্বার, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আরেকটি কারণ হচ্ছে যে কাঁচামাল ইংল্যান্ডে যথেষ্ট পরিমাণে পাওয়া গিয়েছে। ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে কাঁচামাল শিল্পজাত দ্রব্য তৈরির ক্ষেত্রে দরকার, সেটা ইংল্যান্ডে কৃষি বিপ্লব হওয়াতে, কৃষির উৎপাদন বাড়াতে কাঁচামাল কৃষির থেকে আসে। আর ইংল্যান্ডে বাজার ছিল, বিক্রি করার দ্রব্য বিক্রি করার বাজার ছিল। আর ইংল্যান্ডে শুধু নিজের দেশেই বাজার ছিল না, ইংল্যান্ড একটা বড় উপনিবেশিক শক্তি, তার উপনিবেশ বিভিন্ন দেশে ছিল, যেমন ভারতে ছিল। তো ব্যাপক ভূখণ্ডে ব্রিটিশের উপনিবেশ ছিল। কথায় আছে যে ইংল্যান্ডের সূর্য অস্ত যায় না, তার মানে সূর্য যেখানে যেখানে দেখতে পাওয়া যায়, সবসময় দেখতে পাওয়া যায়। সেখানে এই যে ইংল্যান্ড, আজকে এখন ধরো ইংল্যান্ডের দিন, সেখানে কিন্তু মানে সূর্য দেখা দিচ্ছে। সেই আমেরিকাতে ইংল্যান্ডের উপনিবেশ ছিল, 13টি উপনিবেশ ছিল। তাহলে এই সমস্ত উপনিবেশে দ্রব্য ইংল্যান্ড বেচতে পারত। আর ইংল্যান্ড কি করেছিল, যেসব দেশে উপনিবেশে তাদের বস্ত্র শিল্প ছিল, হস্তশিল্প ছিল, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। যেমন ভারতের হস্তশিল্পকে ধ্বংস করে দিয়েছে কৃত্রিম ভাবে। তাদের মেশিনে তৈরি, কারখানায় তৈরি দ্রব্য ভারতের বাজারে বিক্রি করবার জন্য, এবং ভারতের উন্নত ঢাকার মুসলিম বস্ত্র দ্রব্য সেটা বিদেশের বাজারে যাতে বিক্রি না করতে পারে, তার জন্য ভারতের শিল্পটাকে ধ্বংস করেছে। এটা একটা উদাহরণ। এতে বিভিন্ন দেশের বাজার নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ডের। সেই কারণে ইংল্যান্ড যে শিল্পজাত দ্রব্য তৈরি করেছে সেটা ব্যাপক ভাবে বিভিন্ন উপনিবেশে বেচতে পেরেছে, যেটা 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 ফ্রান্স করতে পারেনি, যেটা জার্মানি করতে পারেনি। জার্মানিতে স্বাধীনতার পরেই যে 20 বছরের শিল্পায়ন হয়েছিল বিসমার্কের নেতৃত্বে, সেই দ্রব্য বেচার জন্য তাকে যুদ্ধের আবহাওয়া তৈরি করতে হয়েছিল, যার ফলে জার্মানির একটা শিল্পজাত দ্রব্য বাজার দখল করবার জন্য জার্মানি কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধংদেহী মনোভাব দেখিয়েছিল এবং যুদ্ধের জন্য একটা পরিবেশ তৈরি করেছিল। ইংল্যান্ডে মূলধন, ইংল্যান্ডের ধনিক বণিক শ্রেণীর ব্যাপক সংখ্যা ছিল এবং তারা বেশ ধনী, মধ্যবিত্ত উদীয়মান ধনিক বণিক শ্রেণী, যারা যোদ্ধার তন্ত্র কে উচ্ছেদ করবার জন্য, সামন্তবাদকে উচ্ছেদ করবার জন্য পার্লামেন্টে যে সামন্ত প্রভুদের আধিপত্য ছিল, সেই আধিপত্যটাকে কেড়ে নিয়ে, আধিপত্য বিস্তারের ক্ষমতা কেড়ে নিয়ে ধনিক বণিক শ্রেণী তারা ক্ষমতায় আসতে পেরেছিল, যার ফলে তারা মূলধন কারখানাতে বিনিয়োগ করতে পেরেছিল। তারা মূলধন দিয়ে কাঁচামাল কিনেছে এবং তারা বিভিন্ন তাদের যে উপনিবেশ, সেই উপনিবেশে বাজার বিশাল, তাহলে উৎপাদনও তাদের বাড়াইতে হবে। সেই এবং উপনিবেশের ভূখণ্ডগুলি থেকে যে কাঁচামাল নিতে হবে তারও অর্থ দিতে হবে। বাংলাকে যেমন বিশেষভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল, এখানে মানে কি বলবো, বাংলা থেকে লুটপাট শুরু করেছে তারা শিল্পজাত দ্রব্য বিক্রি করার জন্য। শিল্পজাত দ্রব্য কাপড় রং করবার জন্যই তাদের রঞ্জন শিল্প ইংল্যান্ডে আবিষ্কার হয়নি। তখন আমাদের দেশে, পৃথিবীর মধ্যে, ভারতে বিশেষ করে বাংলাতে নীল চাষ করানোর একটা উপযুক্ত পরিবেশ ছিল। নীল চাষিদের ধান বা অন্যান্য ফসল তৈরি করতে না দিয়ে নীল চাষ করতে বাধ্য করেছে, অত্যাচার নিপীড়ন চালিয়েছে। পলাশির যুদ্ধের পর থেকেই ভারতে কিন্তু বাংলাকে একটা লুণ্ঠনের পীঠস্থান হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ সরকার ব্যবহার করেছিল। তাহলে এইখানে আমরা দেখছি যে মূলধন ইংল্যান্ডের হাতে প্রচুর ছিল। নেক্সট হচ্ছে 5 নাম্বার কারণ, ইংল্যান্ডে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা জানো যে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়েছিল 1641 সালে পিউরিটান গোষ্ঠী, এবং এই গোষ্ঠীর পক্ষে ইংল্যান্ডের শিল্পপতি, উদীয়মান ধনিক বণিক এরা সহযোগিতা করেছিল চরম রাজতন্ত্রকে উচ্ছেদ করে দিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা
এবং পার্লামেন্টে যে সামন্তদের প্রতিনিধি ছিল তাদেরকে বিতাড়িত করে সেই পার্লামেন্টে নিজেদের প্রতিনিধি পাঠানোর জন্য তারা গৃহযুদ্ধে লিপ্ত ছিল। এই গৃহযুদ্ধে তোমার উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসতে পারেনি, তবে 1688 সালে যে গৌরবময় বিপ্লব হয়েছিল উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে, লকের উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদনে ব্যাপক পরিমাণ মূলধন বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি এবং আর্ন করা শিল্প থেকে এইটা করবার জন্য ইংল্যান্ডে সামন্তবাদকে উচ্ছেদ করেছে 1688 বিপ্লবের মাধ্যমে। 1688 বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রক্তপাত হয়নি। রাজা দ্বিতীয় জেমস বিপ্লবীদের প্রতিরোধ না করে পরিবার নিয়ে তিনি দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গিয়েছিলেন এবং পরে রাজতন্ত্র রাজা ছিলেন, তাকে নিয়মতান্ত্রিক রাজা হিসাবে গণ্য করে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি। আর পার্লামেন্টের যে সামন্ত প্রতিভূ ছিল, সামন্ততন্ত্রের চিহ্ন ছিল পার্লামেন্ট, সেই পার্লামেন্টের হাতে ক্ষমতা এসে গেল বুর্জোয়া শ্রেণী। তা ইংল্যান্ডে এই যে রাজনৈতিক ব্যবস্থা এবং পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু ছিল, অন্যান্য দেশে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব ছিল, ইউরোপের অন্যান্য দেশে, তাই শিল্প বিপ্লব হয়নি সেখানে। এখানে এই পলিটিক্যাল স্টেবিলিটি ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার একটা কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। 6 নম্বর হচ্ছে ইংল্যান্ডে যে সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থা ছিল গতিশীল সামাজিক অবস্থা। সমাজে কুসংস্কার কম ছিল, জাতিভেদ প্রথা কম ছিল, মুক্ত মনের মানুষ ছিল, প্রগতিকে গ্রহণ করবে তারা। উৎপাদনের ক্ষেত্রে শিল্প বিপ্লব যে উৎপাদনে ব্যাপক পরিবর্তন আনছে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। এই সামাজিক গতিশীলতা, মুক্ত সমাজ, ওপেন সোসাইটি, একটা বদ্ধ সোসাইটি নয়, ইংল্যান্ডে সেটা ছিল। সেই কারণেও ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। 7 নম্বর যোগাযোগ ব্যবস্থা। শিল্প বিপ্লবের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। ইংল্যান্ড হচ্ছে সমুদ্র বেষ্টিত একটা দেশ। সমুদ্র পথেই সারা পৃথিবীর সঙ্গে ইংল্যান্ড যোগাযোগ স্থাপন করতে পারত, এখনো পারে। সেই কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে। শিল্পজাত দ্রব্য বিশ্ববাজারে বিক্রি করেছে। তোমরা একথা জানো, নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে না পেরে একাধিকবার যুদ্ধে পরাজিত হয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করবার জন্য, হাতে মারার জন্য সমুদ্র অবরোধ করেছিলেন। কিন্তু সেই সমুদ্র অবরোধে নেপোলিয়ন বোনাপার্ট ব্যর্থ হয়েছিলেন। তার কারণ ইংল্যান্ডের নৌশক্তি ব্যাপক। এই নৌশক্তিকে কাজে লাগিয়ে সমুদ্রকে তারা ব্যবহার করত এবং বিভিন্ন দেশে তাদের দ্রব্য সাপ্লাই করত। নেপোলিয়ন বোনাপার্টের সময়, সেই সময়েই তোমার অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এইসব দেশ ইংল্যান্ড থেকে শিল্পজাত দ্রব্য কিনত। সুতরাং শিল্পজাত দ্রব্য মানে চলাচলের জন্য সেটা কিন্তু সমুদ্র ব্যবহার করতে পটু ছিল ইংল্যান্ড। এই কারণেও সেখানে তোমার শিল্প বিপ্লব হয়েছে। আর ইংল্যান্ডের সমুদ্র পথে তাদের বাণিজ্য চলত বলে তাদের উপকূল এলাকা, তাদের অনেক এলাকা তাদের হাতে ছিল। বহু রাস্তাঘাট তৈরি করেছে। এক কথায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইংল্যান্ডেই ছিল, তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। 8 নম্বর ইংল্যান্ডে প্রথম বাণিজ্য নির্ভর অর্থনীতি গড়ে ওঠে। কৃষি অর্থনীতিকে ত্যাগ করে বাণিজ্য নির্ভর অর্থনীতি, অর্থাৎ ইংল্যান্ড তার জাতীয় আয়ের বিরাট অংশ নিয়ে আসে বাণিজ্য থেকে, অর্থাৎ তারা দ্রব্য এক্সপোর্ট করে আর তারা দ্রব্য আমদানি কম করে। সুতরাং এই দ্রব্য এক্সপোর্টের মধ্য দিয়ে তারা প্রচুর মূলধন সংগ্রহ করে এবং তাদের দেশে বাণিজ্য শুরু করে। শিল্পায়নের প্রথম যুগে এইভাবেই বাণিজ্য নির্ভর অর্থনীতি ইংল্যান্ডে চালু হয়েছিল, তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। 9 নম্বর ইংল্যান্ডে যে সরকার, সেই সরকার কিন্তু সামন্তবাদী শাসন ব্যবস্থা নয়, চরম রাজতন্ত্র তখন নয়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি ইংল্যান্ডে। এই পার্লামেন্টারি ডেমোক্রেসি
ইংল্যান্ডের গণতান্ত্রিক সরকার শিল্প বিপ্লবে উদ্যোগ গ্রহণ করে, তার কারণ শিল্প বিপ্লবের যে সম্পদশালী ধনিক শ্রেণী তাদের সঙ্গে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা শাসক তাদের মধ্যে বিরাট যোগাযোগ ছিল। তার ফলে সরকার কিন্তু শিল্প বিপ্লবের পক্ষে ছিল, তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছে। এবার হলো 11 নম্বর, বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে প্রথম বস্ত্র শিল্পে প্রথম যন্ত্র ব্যবহার হয়, এটা অন্য দেশে হয়নি। হ্যাঁ, বস্ত্র শিল্পে উন্নত সুতো কাটার জন্য উড়ন্ত মাকু, তারপরে সুতো কাটার স্পিনিং জেনি যন্ত্র, মিউল ইউজ, এগুলো হচ্ছে যন্ত্র সুতো কাটার জন্য। সেখানে কিন্তু ইংল্যান্ডই ব্যবহার করেছে, অন্য কোনো দেশ, ইউরোপের অন্য কোনো দেশ ব্যবহার করতে পারেনি। 11, বাষ্প শক্তিকে ইংল্যান্ড ব্যবহার করেছিল। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, আগে বায়ুকল শিল্পে ব্যবহার হতো, সেখানে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করতে শিখে গেল ইংল্যান্ড, তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। 12, লৌহ ইস্পাত, এটা কিন্তু শিল্প কারখানা, ভারী শিল্প, এগুলো লৌহ ইস্পাত, এই ভারী শিল্প ইংল্যান্ডে প্রথম গড়ে ওঠে। এই লৌহ ইস্পাত শিল্প ইংল্যান্ডে তোমার গড়ে উঠেছে। আর ইংল্যান্ডে প্রথম লোহা গলাবার চুল্লি আবিষ্কার হয়, চুল্লিতে লোহা গলিয়ে শিল্পে ব্যবহার করে, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে ইত্যাদি। 12 নম্বর হচ্ছে তোমার কয়লা কিন্তু প্রচুর পরিমাণে ছিল ইংল্যান্ডে। আর পরিবহন অর্থাৎ দ্রব্য এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে রাস্তাঘাট তো তৈরি হয়েছে, তার রাস্তাঘাটের উপরে পরিবহন, স্থলপথের তুলনায় জলপথেই বেশি পরিবহন হতো। বিভিন্ন দেশে এই পরিবহন ব্যবস্থা ইংল্যান্ডে উন্নত ছিল। যাই হোক, আমরা শিল্প বিপ্লবের কারণগুলো আলাদাভাবে আলোচনা করলাম। আর এই কারণগুলি তোমরা যদি ভাবো যে আমরা বসিয়ে দেবো ইংল্যান্ডের উপর, তাও আলোচনা করতে পারবে, আমি আলাদা করে আলোচনা করলাম। তাহলে শিল্প বিপ্লবের কারণ যদি তোমরা বুঝতে পারো, লিখতে পারো, তাহলে কিন্তু ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হলো সেটা কিন্তু পারবে। একই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে, কারণগুলিকে ইংল্যান্ডের ক্ষেত্রে বসিয়ে দিয়ে আলোচনা করবে, তাহলে দেখবে যে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যাই হোক, এই শিল্প বিপ্লবের উপর আমি সামাজিক প্রভাব আছে, সামাজিক প্রভাব আছে, তারপরে অর্থনৈতিক প্রভাব বা ফলাফল এবং রাজনৈতিক ফলাফল আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও আমি বেশি বড় করব না। তাহলে শিল্প বিপ্লব এটা পৃথিবীতে আজকে যে পুঁজিবাদ, আজকে যে ধনতন্ত্র, সেই ধনতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে শিল্প বিপ্লবের বড় অবদান। অর্থাৎ তারাই আজকে ধনতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, তাদেরই উদ্যোগে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছে। আর লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম প্রতিষ্ঠা করবার জন্য যারা তত্ত্ব লিখেছেন, জন লক থেকে শুরু করে জন স্টুয়ার্ট মিল, এরা প্রত্যেকেই কিন্তু শিল্প বিপ্লবের ফলে যে অর্থনীতি, সেই অর্থনীতিকে সাপোর্ট করেছে। অর্থনীতিবিদ তোমার অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থ 1776 সালে লেখা, এখানে অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলা হয়েছে, অবাধে উৎপাদনের কথা বলা হয়েছে। রাষ্ট্র শিল্প উৎপাদনে শুল্ক নীতি পরিবর্তন করবে, অর্থাৎ শিল্প উৎপাদন যাতে বাড়ে, তারপরে কর কমাতে হবে উৎপাদনকারীদের, উৎপাদকের, উদ্যোক্তাদের। আর এখানে মূলধন ব্যাপক পরিমাণে বিনিয়োগ করার কথা বলা হয়েছে, ব্যাপক পরিমাণে শ্রমিক নিয়োগের কথা হয়েছে। তবে আজকের যে ভিডিও আমি বলি, আজকের দিনে, আজকের প্রেক্ষাপটে এই শিল্প বিপ্লবকে আলোচনা করলে তো হবে না। সেই সময়ের প্রেক্ষাপটে আজকে যেমন শ্রমিক তখন দরকার ছিল, আজকে কিন্তু গ্লোবালাইজেশনের যুগে, বেসরকারীকরণের যুগে, এমএনসি মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের যুগে এখন কিন্তু আগের শিল্প বিপ্লবের ফলে যে ব্যাপক পরিমাণে শ্রমিক লাগতো, সেই শ্রমিক কিন্তু লাগছে না, ইঞ্জিনিয়ার লাগছে, ম্যানেজমেন্ট লাগছে। আর উৎপাদিত পণ্য আজকে কিন্তু কোন একটা দেশে তৈরি হচ্ছে না। আগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এবং ইংল্যান্ডে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে শিল্প মালিকরা, এবং প্রয়োজনে সীমাবদ্ধ রেখেছে।
উপনিবেশগুলির শিল্পকে ধ্বংস করে দিচ্ছে। আর আর অন্যান্য দেশে শিল্প বিপ্লব হোক তারা কিন্তু চায়নি। আবার অন্যান্য দেশে যারা মানে স্বাধীনতা পেয়েছে, জার্মানি যেমন স্বাধীনতা পেয়েছে, তারা শিল্প উৎপাদনের উপরে গুরুত্ব দিচ্ছে। রাশিয়া, যেটা সোভিয়েত রাশিয়া, যখন বিপ্লব হলো, নভেম্বর বিপ্লব, তখন কৃষিভিত্তিক অর্থনীতি রাশিয়া, পিছিয়ে পড়া সামন্ততান্ত্রিক অর্থনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে লেনিন বাস্তব পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার বলশেবিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র কায়েম করেছিলেন। যাই হোক, সোভিয়েত রাশিয়ায় কিন্তু সামন্তবাদের জায়গা থেকেই স্টেপ জাম্প করে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত তেমন ভাবে হয়নি এবং বিকাশও হয়নি। এবং সমাজতন্ত্রের যে মার্ক্সের থিওরি অনুযায়ী সমাজ বিকাশ হবে স্তর বাই স্তর। আদিম সাম্যবাদী সমাজ থেকে দাস সমাজ, দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ থেকে পুঁজিবাদ, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র। কিন্তু রাশিয়ায় কয়েক মাস পুঁজিবাদী অস্থায়ী প্রজাতান্ত্রিক গভর্নমেন্ট, কেরেনস্কি গভর্নমেন্ট, বুর্জোয়া সরকারের সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু কৃষকদের জমি দেওয়ার ব্যাপার ছিল, কৃষকদের ভূমিহীন কৃষকদের জমি দেওয়ার ব্যাপার ছিল, খাদ্যের সমস্যা ছিল এবং তারা শান্তি চেয়েছিল। সুতরাং সেখানে কিন্তু ক্যাপিটালিজম ছিল না, সরাসরি ভাবে সমাজতন্ত্র চালে। সমাজতন্ত্র পতনের এটা একটা কারণ, বিভিন্ন কারণ আছে, আমি একাধিক ভিডিওতে বলেছি। যাই হোক, ক্যাপিটালিজম, ধনতন্ত্র, পুঁজিবাদ, পুঁজিবাদ, পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে যুক্ত লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, অর্থাৎ উদারনীতি গণতন্ত্র, যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা, যেখানে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়, যেখানে যেখানে একাধিক রাজনৈতিক দল ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়, যেখানে নিরপেক্ষ ও স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হয়, যেখানে 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 অর্থনৈতিক সাম্যের বিরোধিতা করা হয়, যেখানে ফ্যাসিবাদের বিরোধিতা করা হয়, যেখানে নাৎসিবাদের বিরোধিতা করা হয় ইত্যাদি। এই যে উদারনীতিবাদী তত্ত্ব, এর আবার বিভিন্ন ভাগ রয়েছে। এখানে রাজনৈতিক রাজস্ব হিসাবে রাষ্ট্রের যে প্রকৃতি উদারনীতিবাদী, তার তিনটি রূপ। একটা হলো পুলিশি রাষ্ট্র, তার পরবর্তীকালে ওয়েলফেয়ার রাষ্ট্র, তারপরে হচ্ছে মিনিমাল রাষ্ট্রের ধারণা। এই সব কিছু হচ্ছে নির্ভরশীল ক্যাপিটালিজমের উপর। ক্যাপিটালিজম নির্ভরশীল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আজকের দিনে এর ডেফিনিশন, এর বৈশিষ্ট্য অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে আবারও আমি আলোচনা করব যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফল কি হয়েছিল, বিশ্বে যে উদারনীতি গণতন্ত্র, বিশ্বে যে সমাজতন্ত্রবাদ, তার বিরুদ্ধে উদারনীতিবাদী গণতন্ত্র, উদারনীতি গণতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে, নাৎসিবাদের বিরুদ্ধে উদারনীতি গণতন্ত্র, সামন্তবাদী অর্থনীতির বিরুদ্ধে ক্যাপিটালিজমের পক্ষে উদারনীতিবাদী গণতন্ত্র, উদারনীতিবাদী গণতন্ত্র মিক্সড ইকোনমির পক্ষে উদারনীতি গণতন্ত্র। বর্তমানে মিক্সড ইকোনমি নয়, বেসরকারীকরণ, অর্থাৎ বেসরকারি উদ্যোগী উৎপাদন এবং অর্থনীতি পুরো বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।